আম গেছে, ছালাও গেছে, এবার সঙ্গ ছাড়ছেন প্রিয়জনেরাও। দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র জ্যোতিপ্রিয় মল্লিক। শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। তৃণমূলের অ্যাকাউন্টে কি অবৈধ টাকা? পুলিশকে চিঠি ঋতব্রতপন্থীদের। আর এবার ঋতব্রতপন্থীদের প্রশিক্ষক ফিরহাদ হাকিম। এই সমস্ত বিষয় নিয়ে ছকভাঙা ছটায় আলোচনা শুরু করব। তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। অর্থাৎ প্রাক্তন আরেক মন্ত্রী এবার তৃণমূল থেকে পদত্যাগ করলেন। দেখুন, ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। গত শনিবারে তাকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আরেক শনিবার আসার আগেই জাতীয় কর্মসমিতির সদস্য সহ যাবতীয় পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো নাকি যে দায়িত্ব? সব দায়িত্ব, একটাই দায়িত্ব দিয়েছিল ওয়ার্কিং কমিটি মেম্বার। সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না? মানে থাকার কি করে হলো, আমার সবই তো ছেড়ে দিলাম, থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। শুক্রবার তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে দলের পদ ছাড়ার কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যেখানে তার দল ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে শারীরিক অবস্থার অবনতিকে দায়ী করে প্রাক্তন খাদ্যমন্ত্রী লিখেছেন, আমার 350-এর ওপর সুগার, কিডনিও খারাপ হয়ে গেছে, আমার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং কোনো প্রকার মানসিক ও শারীরিক চাপ নেওয়া সম্ভব নয়। এমতাবস্থায় দলের জাতীয় কর্মসমিতির সদস্য পদের দায়িত্ব পালনে অব্যাহতি চেয়ে নিলাম। প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ। গত 4-5-6 বছর ধরে এমন খারাপ হয়েছে যে এখন 350 আমার সুগার, আমার দুটো কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে। আমি থাকতে পারছি না, কারণ আমি দলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছে মেল করে। ভোটে বিপর্যয়ের পর থেকেই রাজনৈতিকভাবে ক্রমশ একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূলের টিকিটে জেতা সিংহভাগ বিধায়ক বিদ্রোহী হয়েছেন, ফলে বিরোধী দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। তৃণমূলের টিকিটে জেতা লোকসভায় দলের 20 জন সাংসদ যোগ দিয়েছেন অন্য দলে। কলকাতা সহ রাজ্যের একাধিক কর্পোরেশন ও পুরসভাও হাতছাড়া হয়েছে। তৃণমূলের মধ্যেই হয়ে গেছে আড়াআড়ি বিভাজন। আর সেখানেই কার্যত দিন দিন আরো কোণঠাসা হয়ে পড়ছে কালীঘাট তৃণমূল। এই পরিস্থিতিতে তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকও এদিন দলের সব পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, যখন থেকে 1978 সালের রিলেশন। হ্যাঁ, আমি তো সেইভাবে তখন যে বালু ছিলাম, আজকে 2026-এ সেই বালু নেই। শারীরিক কন্ডিশন অত্যন্ত ডিটোরিয়েট করে গেছে। আমাকে না দেখলে কেউ বলতে পারবে না যে আমার শরীরের কন্ডিশন কোথায় গেছে, আমার দাঁড়িয়েছে। মানে আমি চলার মতো, আমার হয়তো আমি 4 মাস বাদে চলতেও পারবো না। জ্যোতিপ্রিয় মল্লিকের দলীয় পদ ছাড়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটাই তো নেই, তার আবার অব্যাহতির কি আছে? দল যেখানে নেই তার দলীয় পদ, তার অব্যাহতি, এ তো অদ্ভুত কথা। আর দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেই বা দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেই কি আপনারা মনে করেন যে সমস্ত কৃতকর্ম তাকে ছেড়ে চলে যাবে? বেআইনি যা কিছু হয়েছে, তিনি যে নিয়েই হন না কেন, তাকে আইন আমলে আসতে হবে। ওনার চিঠিটা আমি দেখিনি, কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো সিনিয়র নেতা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই তার বিষয়টা বলতে পারবেন। আমার তার সঙ্গে কোনো কথা হয়নি, ফলে আমি কিভাবে তার সম্পর্কে বলব? সদ্য সমাপ্ত বিধানসভা ভোটেও হাবড়া আসনেই জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রচারে গিয়ে বালুর ঢালাও প্রশংসাও শোনা গেছিল তৃণমূল নেত্রীর গলায়। যদিও বিজেপির কাছে হেরে যান তিনি, তারপর থেকেই প্রকাশ্যে আর কোনো কর্মসূচিতে সেভাবে দেখা যায়নি জ্যোতিপ্রিয় মল্লিককে। আর এবার তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা 20 জন সাংসদ এখন বিদ্রোহী, তারা অন্য দলে যোগদানের কথা জানিয়েছেন। অন্যদিকে বিধানসভা নির্বাচনের পরে যারা বিধায়ক ছিলেন তার মধ্যে 65 জন বিধায়ক যে সমর্থন জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একদম তিনি এখন বিরোধী দলনেতা। তারই মধ্যে অর্থাৎ প্রিয়জনেরা একের পর এক ছেড়ে চলে যাচ্ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বেস্ট পারফর্মার বলেছিলেন, আজকে সেই জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন। শুরুতে আমি আলোচনায় আসবো স্বপনদার সঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে একটা কথা বলা যেতে পারে, মমতা ব্যানার্জির দুদিনের সঙ্গী যে কজন ছিলেন তার মধ্যে বালু মল্লিক, আমরা বালুদা বলি, বা জ্যোতিপ্রিয় মল্লিক। অনাময় নার্সিংহোমে যখন মমতা ব্যানার্জি ভর্তি ছিলেন, আমি সেই সময় জানি এই বালু মল্লিক 24 ঘন্টা ওই নার্সিংহোমে পড়ে থাকতেন মমতা ব্যানার্জির জন্য। তার সার্ভিসটা তৃণমূল কংগ্রেসে কতটা ছিল সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, বাট তার রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতা পাওয়ার পর মমতা ব্যানার্জিকে সামনে রেখে যে ধরনের লুটপাট চালিয়েছেন, সীমান্তে সমস্ত ধরনের পাচারের পিছনে তার ভূমিকা আছে। সন্দেশখালি থেকে শুরু করে হাড়োয়া বিস্তীর্ণ অঞ্চলে যত মাছের ভেড়ি আছে, সমস্ত ভেড়ি থেকে কী পরিমাণ তোলা উনি তুলতেন তারও কথা আমরা বিভিন্নভাবে এখন গল্পকথা, লোককথা হিসেবে সেখানে প্রচলিত। দুর্নীতি, বিশেষ করে খাদ্য কেলেঙ্কারিতে, রেশন দুর্নীতিতে তার ভূমিকা আজও তদন্ত চলছে, এবং তার ভূমিকা যে কী ছিল বাকিবুল বা বিভিন্ন জন মানুষকে দিয়ে, সেটা সকলেই জানে। এইগুলো তিনি কি করে অস্বীকার করবেন? তিনি জাতীয় কর্মসমিতি থেকে তৃণমূলের থেকে পদত্যাগ করেছেন, তৃণমূল থেকে। আরে তৃণমূলের আবার জাতীয় কর্মসমিতি, দলটা আঞ্চলিক দলই নয়, তো তার আবার জাতীয় কর্মসমিতি কী করে হয়? উনি জাস্ট একটা লোক দেখানোর জন্য এটা পদত্যাগ করেছেন। উনি বলছেন শারীরিক অসুস্থতার জন্য। তাহলে বিধানসভায় লড়লেন কী করে? আপনি তো জানতেন আপনার 3.5 সুগার আছে, আপনি তো জানতেন আপনি চলতে ফিরতে অক্ষম, কেন আপনি বিধানসভায় লড়তে গিয়েছিলেন? আপনি বিধানসভায় লড়ার পর দুদিনে এতদিন থাকার পর আজকে তার যখন সবচেয়ে দুর্দিন, তখন আপনি একদম আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে দুর্দিন, যেরকম স্বপনদা বলছেন, তখন একে একে তার যারা ঘনিষ্ঠ তারা প্রত্যেকেই তাকে ছেড়ে চলে যাচ্ছেন। আমি এখান থেকে একটু বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা জানি। তারপর তাকে প্রার্থী করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করলেন, প্রচারে গিয়ে তার ভূয়সী প্রশংসা করলেন, বেস্ট পারফর্মার বললেন। আজকে সেই বেস্ট পারফর্মার গত শনিবার যাকে একেবারে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হলো, আজকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন আরেকটা শনিবার আসার আগে। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ভুবনের মার মতন। সেদিন যদি জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দুর্নীতি আটকাতে পারতেন, তাহলে হয়তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে জ্যোতিপ্রিয় মল্লিক যেতেন না। জ্যোতিপ্রিয় মল্লিক বুঝতে পেরেছেন যে ডুবন্ত নৌকোর মধ্যে থাকলে তারও বিপদ আসন্ন। যদি আজকে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, যদি হাবড়া থেকে জিততেন, তার দল জিততো, তাহলে তিনি কি এইভাবে পদত্যাগ করে বেরিয়ে যেতেন? অবশ্যই না। ফলে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছে, একের পর এক নেতারা তাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে যাওয়ার পেছনে দুটো কারণ আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা তো মানে তারা দেরিতে হলে বুঝতে পারছেন যে এই এন্টার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিন শাসন করে দিতে পারতেন, যদি দুর্নীতিটাকে আটকে দিতে পারতেন, তাদেরকে আজকে চোর বদনাম নিয়ে জেল খেটে তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে বেরিয়ে চলে যেতে হতো না। ফলে ভুবনের মার অবস্থা মমতার। আর দ্বিতীয় যেটা, যারা আজকে বিপুল পরিমাণে সম্পত্তি করেছে বা 2021 সালের পোস্ট ইলেকশন ভায়োলেন্সের সাথে যুক্ত আছে, তাদের মতন লোকরা, তারা সাংসদ হতে পারেন, তারা বিধায়ক হতে পারেন, তারা পরাজিত হতে পারেন, বা প্রাক্তন বিধায়ক হতে পারেন, বা তৃণমূলের সদস্য হতে পারেন। তারা কিন্তু রীতিমতন গা বাঁচানোর জন্য, জেল থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য ভয়ে সন্তুষ্ট হয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছেন। যেটা যে গা বাঁচাতে ভয়ে এরা প্রত্যেকেই, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক থেকে বাকি প্রত্যেকেই তারা সবাই তৃণমূলের সঙ্গ ছেড়ে দিচ্ছেন। আমি দেবনারায়ণদার কাছে আসবো। দেবনারায়ণদা, দলের প্রতীক নিয়ে একটা বিতর্ক, দলের তহবিল নিয়ে বিতর্ক, আর মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জন্য দাঁড়িয়েছিলেন, প্রচার করেছিলেন, প্রচারে গিয়ে তাদের ভূয়সী প্রশংসা করেছেন, তারা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে দিচ্ছেন। এই পরিস্থিতিটা কেন? বিষ্ণুবাবুর সঙ্গে আমি একমত। গা বাঁচানোর জন্য ডুবন্ত জাহাজে থাকলে তার ক্ষতি বেশি, এই যে কথাগুলো আমি সম্পূর্ণ একমত। শেক্সপিয়ারের 12th নাইটে বলেছিল, ডিসগাইজ আই সি দ্য আর্ট এ উইকেডনেস হোয়ার ইন দ্য প্রেগনেন্ট এনিমি ডাজ মাস।
অর্থাৎ ছদ্মবেশে আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রবঞ্চনা, যেখানে তোমরা যারা ভূগর্ভস্থ বা গর্ভস্থ শত্রু তারাই বেশি করে খেলছে। তার মানে এখানে অরূপ বিশ্বাস খেলছে, বালু খেলছে, ববি খেলছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় খেলছে, কাকলি ঘোষ দস্তিদার বেশি করে খেলছে। ঠিকই কথা বলেছেন বিশ্বনাথ বাবু, গা বাঁচানোর জন্য আজকে এই অবস্থা। ওই যে বলে না, স্বার্থের প্রাচীর তলে মানুষের সমাধি রচনা, অযথা বিভেদ সৃষ্টি, হীন প্ররোচনা। সুকান্ত ভট্টাচার্য প্রথম বার্ষিকী কবিতা। স্বার্থের প্রাচীর তলে মানুষের সমাধি রচনা, অযথা বিভেদ সৃষ্টি। মানুষ খোঁজো, মমতা দরকার নেই, আমি বাঁচবো। 64 জন এমএলএ বাঁচতে চায়, 20 জন এমপি বাঁচতে চায়, প্রত্যেকের নামে কম বেশি কেস আছে। সুতরাং ওই সব আচ্ছা, কথা বলবেন না। সকলেই বাঁচতে চাইছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছেড়ে দিচ্ছেন। কিন্তু দেবনারায়ণ দা, প্রশ্নটা থেকেই যায়, এই যে এত দুর্নীতি যাদের বিরুদ্ধে অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না, আগে থেকে কিছুই জানতেন না, আগে থেকে ব্যবস্থা নিলেন না তিনি? আজকে তো তাহলে দলের এই অবস্থাটা হতো না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আস্থাভাজনের প্রসঙ্গে বলছিলাম, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, আরেক আস্থাভাজন গৌতম দেব, তিনিও মেয়র পদ থেকে পদত্যাগ করলেন, অর্থাৎ শিলিগুড়ি পুর বোর্ডটা ভেঙে গেল। দেখুন, কলকাতা, বিধাননগর ও চন্দননগরের পর এবার ভেঙে গেল শিলিগুড়ি পুর বোর্ডও। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ির পুর কমিশনারকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ছেড়ে দিয়েছেন সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষী। শিলিগুড়ি পুর নিগমের কমিশনারের কাছে শিলিগুড়ি পুর নিগমের মেয়র হিসেবে আমার পদত্যাগপত্র আমি তুলে দিয়ে এসেছি। একটি পৌর কর্পোরেশনকে পরিচালনা করবার জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতার অভাব। 2011 সালে বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন গৌতম দেব। 2016 সালে একই কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হওয়ার পর হন পর্যটন মন্ত্রী, কিন্তু হ্যাট্রিক হয়নি। 2021 সালে নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান। 2022 সালের শিলিগুড়ি পুর নির্বাচনে জয়লাভ করে তৃণমূল, মেয়র হন গৌতম দেব। 2026 সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েও জয়ের মুখ দেখতে পারেননি তিনি। হেরে যান বিজেপি প্রার্থী তথা রাজ্যের বর্তমান মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে। এবার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। আমার মনে হয়েছে কোনো জায়গায় একটা ছন্দপতন হচ্ছে, একটা তালমিল থাকছে না। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একেবারে জরুরি প্রয়োজন ছাড়া সমস্ত অর্থ খরচ করা, সেটা বিধিনিষেধ ছিল। এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের বিভিন্ন মিটিংগুলো হচ্ছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আধিকারিকদের মিটিং হচ্ছে, তো মেয়র সেখানে খুব একটা কনফারেন্সের জায়গায় থাকছিলাম না। ক্ষণে ক্ষণে মেয়র পরিষদ এবং মেয়রের মধ্যে বিভিন্নভাবে তাদের মধ্যে বিতর্ক। এইরকম পরিস্থিতিতে মেয়র সাহেবের পদত্যাগ করাই উচিত বলে আমার মনে হয়েছিল। উনি করেছেন। ওনারই মেয়র পরিষদ অভিযোগ তুলেছিলেন আর্থিক অস্বচ্ছতার, ফলে কি কারণে উনি করেছেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। রাজ্যে বিধানসভা নির্বাচনে নজিরবিহীন বিপর্যয়ের পর ক্ষয়িষ্ণু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। একের পর এক পুরসভায় ইস্তফা দিয়েছেন তৃণমূলের শতাধিক কাউন্সিলর। পদত্যাগ করছেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং মেয়ররা। ভাঙছে একের পর এক পুর বোর্ড। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। 31 জন তৃণমূল কাউন্সিলর সহ পদত্যাগ করেছেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। তৃণমূল সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর পদত্যাগ করতে চান গৌতম দেব, কিন্তু দলীয় নেত্রীর অনুমতি ছিল না। গত 14 তারিখ তিনি কালীঘাটে এসে দেখাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সম্প্রতি মেয়র পরিষদদের নিয়ে বৈঠক করেন গৌতম দেব। সূত্রের খবর, ওই বৈঠকেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলে মেয়র পরিষদদের একাংশ তাকে বাধা দেন। শেষমেশ শুক্রবার পদত্যাগ করলেন গৌতম দেব। সনদ ঝা, মলয় চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আগে আমরা জানি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক আস্থাভাজন ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করেছেন, আর এবার মেয়র পদ থেকে অর্থাৎ শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ করলেন গৌতম দেব। তবে আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে ঠিক যে জায়গা থেকে আসতে চাইবো, রবীন্দ্রনাথ বাবু, আজকে আমরা একাধিক ছবি দেখেছি উত্তরবঙ্গের কি পরিস্থিতি। এই বৃষ্টির জন্য একাধিক রাস্তায় ধস নেমেছে, বিপর্যয়। কিন্তু সেই যখন উত্তরবঙ্গের এই পরিস্থিতি, তখন গৌতম দেব তিনি শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন। দায়টা কি তিনি এড়াতে পারবেন? ইস্তফা তো তিনি দিলেন, এই যে ব্যর্থতা। একেবারেই একটা স্বার্থান্বেষী ব্যক্তি। যতদিন স্বার্থ ছিল ততদিন ছিলেন, এবং উত্তরবঙ্গের মানুষ যখন একটা সাংঘাতিক বিপদের মুখে এবং যখন
পৌরমন্ত্রী ইতোমধ্যেই বলে দিয়েছেন যে যারা মেয়র পদে আছেন তাদের পদত্যাগ করবার কোনো দরকার নেই, এটা তিনি জানিয়েছেন। তা সত্ত্বেও তিনি করে যে ছেড়ে দিতে চাইছেন, কারণ তিনি মানুষের কোনো বোঝা তিনি বইতে চাইনি। আসলে তিনি এতদিন মানুষের কথা ভাবেননি, তিনি নিজের কথাই ভেবেছেন। ভেবে নিজের সম্পত্তি সমস্ত কিছু বাড়িয়ে নিয়ে এখন যখন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েছে এবং উত্তরবঙ্গের মানুষ বিপদে পড়েছে, তখন একই সঙ্গে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন। একদিকে দলের সঙ্গে তিনি সমস্ত সংস্রব ছিন্ন করতে চাইছেন, অন্যদিকে উত্তরবঙ্গের যে দায়িত্ব, অর্থাৎ এই যে বিপর্যয়ে মানুষ সাংঘাতিক বিপদগ্রস্ত অবস্থায় পড়েছে, সেই রকম জায়গার থেকে মানুষকে উত্তরণের কোনো উপায় না দেখিয়ে নিজে সরে আসতে চাইছেন, যাতে তার গায়ে এই বিপর্যয়ের যে দায় সেটা যেন তার গায়ে না লাগে। কিন্তু এইভাবে কি দায় এড়ানো যায় নাকি? তিনি এতদিন তাহলে ছিলেন কেন? তিনি যখন বলা হল, মানে যখনই 4 মে থেকে আজকে 19 জুন, সময়টা তো কম নয়, এর মধ্যে যদি উনি প্রথম 7 দিনের মধ্যে রিজাইন করে দিতেন তাহলেও আজকে অনেকটা এগিয়ে যেতে পারত। যখন উত্তরবঙ্গের মানুষ এইরকম বিপদগ্রস্ত অবস্থায় পড়েছে সেই সময় ছেড়ে যাওয়া মানে তো বোঝাই যাচ্ছে তিনি একদম একটি স্বার্থান্বেষী ব্যক্তি। এতদিন নিজের একদমই প্রশ্নটা বেশি করে জোরালো হয় যে এত বছরের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় কি ইস্তফা দিয়ে ঝেড়ে ফেলা সম্ভব? তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে এবার নয়া মোড়। ঋতব্রতপন্থী 10 জন বিধায়কের তদন্ত দাবি। বিধাননগর সাইবার ক্রাইমে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। 3টি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ রয়েছে এবং তাই নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে এবং সেটা চিঠিতে উল্লেখ করা হয়েছে। বেআইনি টাকা ঢুকতে পারে ওই 3টি অ্যাকাউন্টে আশঙ্কা প্রকাশ করেই সেই চিঠি দেওয়া হয়েছে। টাকার উৎস ও লেনদেন খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। ঋতব্রতপন্থী 10 জন তৃণমূল বিধায়কের পুলিশের কাছে তদন্তের আর্জি। আমাদের বিধায়করা, একাধিক বিধায়ক, তারা, আমি গতকালও সাংবাদিকদের সম্মেলনে যখন এখানে এসেছিলাম বলেছিলাম যে কারণ আমাদের মনে হয় যে অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তো এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং মানে এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজাকশনগুলো বন্ধ থাকুক। এর আগে আমরা জানি অরূপ বিশ্বাস তিনি একেবারে দলের অন্দরের সমস্যার কথা তুলে ধরে দলের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কথায় একেবারে আবেদন জানিয়েছেন ব্যাংকে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায়। আর এবার ঋতব্রতপন্থী 10 জন তৃণমূল বিধায়ক তারা পুলিশের কাছে তদন্তের আর্জি জানাচ্ছেন। আমি সলিলদার কাছে আসবো। সলিলদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনলেন, তিনি বলছেন এই যে চার্টার্ড ফ্লাইটে যাতায়াত সেটাও এই তহবিলের টাকায়। তো সেই তহবিলে সেখানে দুর্নীতির টাকা রয়েছে না কাটমানির টাকা রয়েছে, এটা তদন্ত প্রয়োজন। তাহলে তদন্ত হলে সত্য সামনে আসবে। দেখো, এই দলটা তো বলছি শুরু থেকেই একদম চরম দুর্নীতিগ্রস্ত একটা দল ছিল। এটা মাটি বিক্রির টাকা, মাটি বিক্রি করা, সিন্ডিকেট চালানো, ভেরি বোঝানো, বেআইনি নির্মাণ থেকে শুরু করে কি করেনি বলো তো? এরা দিনের পর দিন করেছে। আর তুমি বলছো প্রাক্তন মুখ্যমন্ত্রী জানে না? সব কিছু জানতেন উনি। মেইন বেনিফিশিয়ারি তো উনি ছিলেন। সব কিছু জেনে শুনে যে অন্যায়কে প্রশ্রয় দেয় সেই তো চরম অন্যায় করে। দিনের পর দিন এই ঘটনা ঘটেছে, একটার পর একটা ঘটনা ঘটেছে। খাদ্য দুর্নীতিতে কে? খাদ্য দুর্নীতি পুরোটা কে ছিলেন? জ্যোতিপ্রিয় মল্লিক 2 মাস আগে বলেছিল যে এসে হচ্ছে সবচেয়ে ভালো পারফরমার। তার হাত তুলে স্টেজে আমরা দেখেছি, তার হাত তুলে বলেছে, হাত তুলে দেখিয়েছে। এখন সে পদত্যাগ করছে। এখন তোমার পদত্যাগ করেছে, মেয়র পদত্যাগ করছে, শিলিগুড়ির মেয়র পদত্যাগ করেছে, কলকাতা কর্পোরেশনের মেয়র পদত্যাগ করেছে, বিধাননগরের মেয়র পদত্যাগ করেছে, দলে দলে পুরো প্রধান পদত্যাগ করছে, চেয়ারম্যান দমদম, সাউথ দমদম, নর্থ দমদম থেকে শুরু করে সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে সবাই পদত্যাগ করছে। সবাই সতী হয়ে গেছে। প্রত্যেককে ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসা উচিত। আমার মনে হয় সেন্ট্রাল প্লাজা এইচডিএফসির বিরুদ্ধে যে ডিক্লারেশন দিয়েছে অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ,
ওয়ান অফ দ্য দ্য অনলি সিগনেটারি, যে তৃণমূলের যে অ্যাকাউন্টে যে সিগনেটারি, যার কথাতে সমস্ত টাকার ট্রানজ্যাকশন হবে, সে বলেছে দলে একটা স্টেলমেট অবস্থা চলছে, সমস্ত রকম ট্রানজ্যাকশন বন্ধ করে দিন, লেজিটিমেটলি বলেছে। এবং খালি তাই না, এটাকে তার পরিবর্তে এখন বিধানসভার যারা লিডার অফ অপোজিশন পার্টি, সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বিধানসভার বিধায়করা, তারা অপোজিশন পার্টির বিধায়করা, তারা সাইবার ক্রাইম থানায় কমপ্লেন করেছে, তার জন্য মামলা করা দরকার, সিনিয়র লেভেলে একটা সিট গঠন করা দরকার, এবং প্রত্যেককে ইনভেস্টিগেশনের পেরিফেরির মধ্যে আনা দরকার। সোর্স অফ প্রকিউরমেন্ট অফ দ্য মানি, ডিসপ্যাচ অফ দ্য মানি, ডিফলকেশন অফ দ্য গভর্নমেন্ট প্রপার্টি হয়েছে কিনা, ক্যাশ ডিফলকেশন হয়েছে কিনা, আমফানের টাকা ডিফলকেশন হয়েছে কিনা, রিলিফ ফান্ডের টাকা ডিফলকেশন হয়েছে কিনা, সাধারণ মানুষের টাকা তছনছ হয়েছে কিনা, সমস্ত কিছু ইনভেস্টিগেশন এনে যারা কালপ্রিট তাদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা দরকার ইমিডিয়েটলি, এবং দে শুড বি রাউন্ডেড আপ, এখনই তাদের বুক করা দরকার এবং তাদের আইনের পেরিফেরির মধ্যে নিয়ে আসা দরকার। যতক্ষণ না এটা হচ্ছে এবং আইনের শাসনটাকে প্রতিষ্ঠা করা দরকার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে। আগের যে সরকার ছিল সেখানে শাসকের আইন ছিল এবং সেখানে দুর্নীতি ছিল ওয়ান মেইন একেবারে ক্রাইটেরিয়া। সেই দুর্নীতির ক্ষেত্রে যেরকম সলিলদা বলছেন যে সব কিছুতে যে দুর্নীতি হচ্ছে সমস্তটার তদন্ত হওয়া দরকার। কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে চার্টার্ড ফ্লাইটের প্রসঙ্গ তুললেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে আজকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ, যার পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিয়েছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। যারা বলছেন আমি কিসে আসছি, কিসে যাচ্ছি, কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। বিশ্বনাথ চক্রবর্তী, দেখো এই দুটো জিনিস আমি তোমাকে বলতে চাই। একটা হলো যে সিগনেচার জালিয়াতিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে ভাঙা হয়েছে, মানে ভেঙেছে তৃণমূল কংগ্রেস, পরিষদীয় দল ভেঙে গিয়ে মূল তৃণমূলে পরিণত হয়েছে এখন পর্যন্ত কোর্টের যে রায়। আর ঠিক তেমনি ভাবে তৃণমূল কংগ্রেসের যে তহবিল, যেটা তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরা, সেটা কিন্তু মানে অপারেশন শুরু করেছে অরূপ বিশ্বাস, আর সেই অপারেশনে আরো বেশি জোরদার প্রয়াস কিন্তু ঋতব্রতরা আজকে করলেন। ফলে তৃণমূল কংগ্রেসের এই তহবিল কিন্তু ক্রমশ সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের আদি তৃণমূল কংগ্রেস কে ঋতব্রতরা না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক কার কাছে থাকবে সেটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা হবে তখনই মূল যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হবে যার কাছে, সেই কিন্তু আলটিমেটলি এই ফান্ডের অধিকারী হবে। কিন্তু আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে তার দলকে খন্ড খন্ড বিভাজিত করা হয়েছে এবং একইভাবে কিন্তু তার ফান্ড, সেই ফান্ড কিন্তু তার হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে বলেই আমি মনে করি। কিন্তু প্রশ্নটা আমি আরেকটা রাখতে চাই, এই ঋতব্রতরা যখন এই তৃণমূল কংগ্রেসের ফান্ডে রাজ্য জুড়ে ঘুরে বেড়াতো, রাজ্য জুড়ে তখন কোন সময় আপনি যেটা বলছেন একদম, যেটা যে তৃণমূলের প্রতীক নিয়ে একটা বিতর্ক, তৃণমূলের ফান্ড অর্থাৎ তহবিল নিয়ে বিতর্ক, তার মধ্যে আপনার কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাইবো, কারণ কুণাল ঘোষ যেরকম বলেছিলেন, মানে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক, কর্মসমিতির বৈঠক, সেখানে কুণাল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বচসা হয়েছিল, কি পরিস্থিতি হয়েছিল সামনে এসেছিল। আজকে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে তিনি প্রসঙ্গ তুলছেন এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন, যার পাল্টা জবাব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। না, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কুণাল ঘোষের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদূর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চয়েস কিছু নেই, হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দলকে বাঁচাতে হবে, আর না হলে কিন্তু দল উনার পুরোপুরি উঠে যাবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অভিযোগ। কিন্তু আমি ঋতব্রত যে পার্টিতে থাকাকালীন যে টাকা ব্যবহার করতো সেই সময় কোনো প্রশ্ন তুলেছে? যেই সময় তৃণমূল কংগ্রেস অকাতরে টাকা ব্যবহার করেছে, ঋতব্রতরা কখনো উত্তরবঙ্গ, কখনো হলদিয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, তখন কার টাকাতে ঘুরে বেড়াতো, কিভাবে ঘুরে বেড়াতো?
আমরা তো প্রশ্ন তুলেছি যে নির্বাচনী প্রচার, সেই প্রচারে যে বিপুল টাকা, সেই টাকা কোথা থেকে আসতো? সেদিন ঋতব্রত কেন প্রশ্ন তোলেনি? আজকে কেবলমাত্র শাসক দলের সাথে ভালো সাজার জন্য ঋতব্রত প্রশ্ন তুলছে। আর যখন তৃণমূল কংগ্রেস চুরি করেছে তখন তোমরা কোথায় ছিলে ভাই ঋতব্রত? তখন তোমাদের তো দেখিনি যে বিপুল পরিমাণে টাকা তৃণমূল কংগ্রেস যে কায়দায় তুলেছে, 70-30-এর ভাগ বিভিন্ন জায়গা থেকে যে টাকা তুলেছে, তখন ঋতব্রতরা কোথায় ছিল? আমি প্রশ্ন তুলতে চাই। ঋতব্রত কেন দায়বদ্ধ হবে না? কেন তৃণমূল কংগ্রেসের এত বছর থেকে, তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে থেকে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে, কেন তৃণমূল কংগ্রেসের মানে যে ফান্ড নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্নের তিনি দায়বদ্ধ কেন হবেন না? কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন হবে? কেন ঋতব্রতরা হবে না? এই প্রশ্নটা আমার থাকবে। একেবারে আমি এখান থেকে স্বপনদার কাছে যাব। স্বপনদা, অর্থাৎ এখন দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্থাৎ প্রশ্ন তুলে তার বিরুদ্ধে কথা বললেও দলে থাকা যায়, কারণ আমরা জানি কর্মসমিতির বৈঠকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত দিয়ে শান্ত করার চেষ্টা করেছিলেন। যখন কুণাল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বচসা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একসঙ্গে এখন কাজ করতে হবে, আর সেই কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, কিন্তু তিনি দলে রয়েছেন। এটা তো বিতর্ক হচ্ছে দে মা তহবিলদারি, তহবিল কার কাছে থাকবে সেটা নিয়েই যত মানে গণ্ডগোল আর যত নষ্টের মূল এটাই। এখন কথাটা হচ্ছে তৃণমূলের জন্ম 1998 সালে, মৃত্যু 2026-এর 31শে ডিসেম্বরের মধ্যে। এখন কোমায় আছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, তৃণমূল দলটা উঠে যাবে, এটা জানা কথা। এখন প্রশ্নটা হচ্ছে মমতা ব্যানার্জির যে অবস্থা আছে, এক এক করে সবাই তো পালিয়ে যাচ্ছে, কেউ থাকতে চাইছে না। জাহাজ যদি ডুবতে যায় তো ডুবন্ত জাহাজে তো কেউ থাকতে চায় না, সবাই তো যা পাবে তাতে ভেসে বেড়ানোর চেষ্টা করবে। তো এই যে টোটাল সিস্টেমটা এখন চলছে, এর মূল বিষয়টা হচ্ছে এটাই, এর বাইরে আর কিচ্ছু নেই। তহবিল কার কাছে গেল, HDFC ব্যাংকে কী হবে, অরূপ বিশ্বাস কী লিখলেন, এ তো সকলেই জানে। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, শুধু তৃণমূলের এই তহবিলের দিকে তাকলে চলবে না, চার্টার্ড ফ্লাইটে যাওয়া দিয়ে দেখলে চলবে না। 15 বছরের মধ্যে এই সরকারের হয়ে, গত সরকারের হয়ে 15 বছর সরকারে থাকাকালীন যারা মামলা করেছে, যে ফার্মের মাধ্যমে মামলা হয়েছে, কত টাকা সেই ফার্মকে দেওয়া হয়েছে, তার কত টাকা এদিক থেকে ওদিকে গেছে, ওটাও তদন্ত হোক। যে ডেকোরেটররা রাজ্য সরকারের মণ্ডপ মাত্র, তারা কত টাকা ফান্ড থেকে অন্য ফান্ডে সরিয়েছে, তার তদন্ত হোক। পুরো সরকারের সমস্ত কাজকর্ম নিয়ে তদন্ত হোক। একটা দুর্নীতিগ্রস্ত সরকার ছিল মমতা ব্যানার্জির, একটা চোরের মুখী রানী, চারপাশে চোরগুলো পুষেছিলেন, প্রত্যেকটা তহবিলকে চুরি করে ফাঁকা করে দিয়েছেন। স্বপনদা, হ্যামলেট একটা কথা হচ্ছে, উই নো হট উই আর বাট নো নট হট উই মে বি। আমরা জানি কি আছি, কি হব, আপনি এই ভবিষ্যৎবাণী বলতে পারেন না। যেটা আপনি একটু আগে না, কখনো বলা যায় না। একা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুধু রাজনীতি বললে হবে না, আবার ফিরে আসে, আবার ফিরে আসে। আরে ইউ মে বি কিল মমতা ব্যানার্জি, আমি বলছি আপনি আমি দুজনকে থামালাম। রবীন্দ্র বাবু, একটা দলে নির্বাচনে হার জিত থাকে, একজন দল 15 বছর শাসন করলো, তারা ক্ষমতা থেকে চলে গেল, 2 কোটি 60 লক্ষ ভোট পেয়েছিল যে দল, তার আজকে এই অবস্থা। প্রতীক নিয়ে একটা বিতর্ক, তার মধ্যে তহবিল নিয়ে টানাপোড়েন চলছে। এটা তো হওয়ারই ছিল, কারণ যেভাবে চুরি, দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট এইসবের উপর একটা দল দাঁড়িয়েছিল কোনো মতাদর্শ ছাড়া, সেই দল তো ধসে পড়বে তাসের ঘরের মতো, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এখানে আমার দুটো জিনিস বলার আছে। একটা হচ্ছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণালবাবুর যে বক্তব্য, আমার ধারণা কুণালবাবু কোনো না কোনোভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরানো যায়। কারণ সিআইডির কাছে গিয়ে মুখোমুখি বসেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন, আজও তিনি বিরোধিতা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা কালীঘাটের যে সভা, যে কক্ষে মিটিং চলছিল সেখানেও দেখা গেছে, বৈঠকেও দেখা গেছে। তাহলে সব জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যে হেড অন কলিশন, তার একটা উদ্দেশ্য হচ্ছে আমার ধারণা যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দলটার থেকে করতে চাইছেন। দ্বিতীয় আর একটা বলবো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই যে এতগুলো বিধায়কের অ্যাকাউন্টে কোথার থেকে টাকা আসছে বললেন, উনি বিপদে পড়ে যাবেন না তো?
কারণ এই যে বিধায়করা তার নেতৃত্বে এসেছে, তাদের অ্যাকাউন্ট যদি এবার চেক করতে যাওয়া হয় তাহলে কোথা থেকে কি বেরোবে, মানে কোথা থেকে কেউটে সাপ বেরিয়ে পড়বে কেঁচো খুঁড়তে, সেইটা আবার হয়ে যাবে না তো, এবং তখন উনি আবার বিপদে পড়ে বলছেন যাবেন। তদন্ত কোন পথে এগোয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস যেভাবে ভেঙে যাচ্ছে, এই যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের হতে পারতো বা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি আগে বুঝতে পারেননি? তাহলে দুর্নীতিতে কি করে তিনি সরাসরি মদত দিয়েছেন বা প্রশ্রয় দিয়েছেন, এই প্রশ্ন প্রত্যেকের মনে। একদিকে তৃণমূলের তহবিলের তদন্তের দাবি জানিয়েছেন ঋতব্রতপন্থী 10 জন তৃণমূল বিধায়ক, অন্যদিকে এই ঋতব্রতপন্থী বিধায়কদের প্রশিক্ষক ফিরহাদ হাকিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।